আমরা এই পর্যায়ে এসেছিলাম সে ৭১-৭১-এর কাহিনী আমাদের চোখের সামনে একদম চন্দ্রন করে চলছে। আমরা জানি সেই সময়ে পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতন নিষ্ঠুরভাবে চালিয়েছিল, তাদের ভাবের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিনিময়ে আমরা অনেক মহাপুরুষকে হারিয়েছিলাম। আজ বাংলাদেশে ৭১ থেকে ২০২৫ আমরা পালিয়েছি। ৫৩ বছর ধরে বাংলাদেশের যারা শাসনের নামে যারা দেশ পরিচালনা করার কথা বলে রাজনীতি করেছেন এবং যারা ওই শাসকের চেয়ারে বসেছেন, তারা এই ৫৩ বছরে প্রমাণ করতে পারেন তারা দেশের জন্য রাজনীতি করেছেন। তারা রাজনীতি করেছেন তাদের নিজেদের জন্য, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং এমন সম্পদের পাহাড় করেছেন তাদের ১০ প্রজন্ম বসে দিতে পারবে সেই পরিমাণ টাকা নিজের কামাই করেছেন এবং তাদের শেষ বয়সে নিরাপদে জীবন যাপন করতে পারে সেখানে তারা কানাডা বেগম পাড়া বানিয়েছেন। ভাই বন্ধুগণ, আমরা যখন বাংলাদেশের মানুষের এই ২০২৫ সালে ফোর্থ রেগুলেশন শিল্প বিপ্লবের এই যুগে এসেও আমরা যখন আমাদের স্বাধীনতা পাইনি, চলার স্বাধীনতা পাইনি, বাক স্বাধীনতা পাইনি, ইমান নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা পাইনি, সাধারণ নিরীহ মানুষগুলি তার প্রকৃত স্বাধীনতা পাইনি, ভোটের অধিকার পাইনি, দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গিয়েছিল, মানুষের জীবন যেন হুমকির মধ্যে পড়ে গিয়েছিল, সাধারণ শিক্ষার্থী তাদের শিক্ষা উপকরণ প্রকৃত ন্যায্য মূল্যে কিনতে পারছিল না, গরিব কৃষকগুলি তাদের উপযুক্ত যে সার সেটাও তারা কিনতে পারছিল না এবং অপরদিকে আমাদের আগামী বাংলাদেশ দলের কারিগর যাদেরকে বলা হয় এই যুব সমাজের হাতে তাদের মাদক তুলি দিয়ে আগামী বাংলাদেশ ধ্বংস করার নির্লক্ষ্য চালিয়েছিল ওই সমস্ত সুবিধাশালী শক্তিগুলো। তার ফলশ্রুতিতে এই ২৪-এর গণ-অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা ৭১-এর মুক্তিযোদ্ধাদের গল্প কাহিনী শুনেছি, ৪৭-এরটা শুনেছি, আর ২৪-এর এই গণ-অভ্যুত্থানের রূপকার হলো আমরা এই সময়কার জন্য গেলাম। ৭১-এর সময় সেই সময় মুক্তিযোদ্ধাদের যার যা ছিল তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, শত্রুর মোকাবেলা করেছেন, বিনিময় বিজয় ছেড়ে নিয়েছিলেন। আর ২৪-এর মুক্তিযোদ্ধাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের রয়েছে একটি বুক। তারা বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পাঠিয়েছি গুলি কর। এই তরুণ যুব সমাজ বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। অতএব যারা অতীত থেকে শিক্ষা নেননি, আজ বরিশালের মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ জেগে রয়েছে। আপনারা ভুলে যাবেন না, আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার চোখে গুলি লেগে আছে, শরীর বুলেট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। অতএব আমরা বাংলাদেশের কোন স্বৈরাচারী শক্তি বাংলার ক্ষমতায় দেখতে চাই না। অতএব বরিশালের নগরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কোন খাপটি মেরে থাকা কোন দুষ্ট চক্র কখনো মাথা চালার জন্য দিতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, চৌকনে থাকতে হবে। মনে রাখতে হবে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তার সকল বাহিনী লেলিয়ে দিয়েও সে পালাতে বাধ্য হয়েছে। মাথা চালানোর চেষ্টা করে তাদেরকে সাবধান থাকতে হবে। যুব সমাজ জেগে রয়েছে, সচেতন মানুষ জেগে রয়েছে, আমাদের হাতে অস্ত্র নেই, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। আর বন্ধুগণ, বাংলার শান্তিকামী এবং গণমানুষের নেতা বিশ্বের চরমায় বারবার বলেছে বাংলাদেশের নির্বাচন যদি হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতি, যে পদ্ধতি চালু হলে কোন স্বৈরাচারী নতুন করে আর পয়দা হওয়ার সুযোগ থাকবে না। অতএব বরিশালবাসীর প্রতি আজকের নগর সম্মেলনের সকল সহযোদ্ধাদের আহ্বান করবো, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব আন্দোলনের সকল নেতা কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। উম্মার যে মহাসংকট চলছে, এই সংকট উত্তরণের জন্য প্রত্যেক নেতা কর্মীকে কোয়ালিফাইড একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে। যে যার যে অবস্থানে আছেন আগামী নিজেকে প্রস্তুত রাখেন। আপনি এটা পারেন, আপনি ওটা পারেন, আপনি সেটা পারেন, প্রত্যেককে কিছু না কিছু পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। যে যার অবস্থানে আছেন কোনো আপত্তি নাই, আপনি আপনার পেশায় সমপরিবার হয়ে আপনি সেখানে সম্মানের সাথে থাকেন, কিন্তু আপনি যে জায়গায় থাকছেন সেই জায়গায় লিডারশিপের জায়গাটাকে বলে দিতে হবে। কে পারবো ইনশাআল্লাহ।
তপ্তে তপ্তে আজ কম বক্তের খেলা। আমরা যদি নিজের যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে না পারি, ওই জায়গাগুলোতে না যেতে পারি, আজ শহীদের যাওয়ার পরেও এদেশের গণমানুষের স্বাধীনতা আসলে কি করে পাবো? যদি কিসের জন্মের এই জনশক্তি যদি যোগ্যতা নিয়ে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতাম, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের বুকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আদর্শবাদ যুবক যদি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সভাপতি সংগঠন থেকে থাকে, একমাত্র সংগঠন হল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীরে টপ টু বটম, কেন্দ্র, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, কোন সিগারেটের ধোঁয়া নেই। ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ শরীরে কোন মাদকের গন্ধ নেই, টাকার গন্ধ নেই, ফ্যাক্টরির গন্ধ নেই। এই আদর্শবাদ যুবক যদি মাথা ছাড়া দেয়, এই আদর্শবাদ যুবক যদি যোগ্যতা সম্পন্ন হয়, ইনশাআল্লাহ বাংলার 18 কোটি মানুষ আগামী বাংলাদেশ গড়বার দায়িত্ব যুব সমাজকে তুলে দেবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে নিজেদেরকে প্রস্তুত রাখবার জন্য, আগামী বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ গড়বার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলনের বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, আর ওটা লাগবে না, বক্তব্য নেব আমি। সম্মেলনের এই পর্যায়ে মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর সরকার পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর সরকার নেতৃবৃন্দ। সাহেব হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এই পর্যায়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পরিষদ বিভাগের কৃতি সন্তান প্রকাশক মৌলানা মোহাম্মদ আলামিন ভাই সাহেব হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। সংগ্রামী উপস্থিতি, সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র আমির, দেশের মাটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব, বরিশালের মাটি মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবের ফরমায়ে হামদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকাশ শাখার প্রধান উপদেষ্টা, জামাইকা মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা ও খতিব হযরত মাওলানা আবু জাফর সাহেব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়েরা আমার, ইসলাম যুব আন্দোলন, যুবকরা জাগ্রত হলে জাতি জাগ্রত হয়, যুবকরা ঘুমিয়ে পড়ে জাতি ঘুমিয়ে পড়ে, যুবকরা আদর্শবান হলে জাতি আদর্শবান হয়, যুবকরা চরিত্রবান হলে জাতীয় চরিত্রবান হয়, আর যুবকরা যদি মাদক আসক্ত হয় তাহলে জাতীয় মাদকে আসক্ত পড়ে যায়।
যুবকরা যদি ভালো হয় গোটা দুনিয়া ভালো হয়ে যায়। আমার বাবারা আন্দোলন করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, পাকিস্তান করার জন্য আন্দোলন করেছে, বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছে, আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে। আজকে জেলেরা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে। আজকে যারা মুসলিমরা আন্দোলন করে, আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে। আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে, পুরুষরা আন্দোলন করে, মুসলমানরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে। শুধু অধিকার চাই। আন্দোলন হচ্ছে কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, কারণটা কি? বৈষম্য দূর করতে চাই, কিন্তু আসলে বৈষম্য দূর হচ্ছে না। আমরা জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ করতে চাই, কিন্তু আজও চলছে। গতকালকেও বিচারবিহীন হত্যাকাণ্ড, যে কুমিল্লাতে বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম। বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। তৌহিদকে কে হত্যা করেছে? সে কেন জীবন দিয়েছে? তাকে কেন হত্যা করা হলো? তার দোষটা কি ছিল? যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে, আদালত রায় দিবে। বাংলাদেশের দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল। আমরা ফাহাদকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। সেই বিশ্বজিৎকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। এরকম একটি হত্যা আমরা দেখতে চাই না। আমরা চাই বিচারকদের স্বাধীনতা। বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। যে দোষী সে শাস্তি পাবে, যে নির্দোষ তাকে জামিন দেওয়া হবে, তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বিচারগুলো আজ আমরা সৃষ্টি করতে পারিনি। আজ আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকে শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয়। আজকে আমার মা বোনেরা ধর্ষিতা হয়। আজকে আমার মা বোনের পৃথিবীর শিকার হয়। আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আজকে হাজারো যুবক বাংলাদেশে তারা চাকরিবিহীন, এ দেশের জন্য অভিশাপ হয়ে গেছে। কর্মবিহীন, এ দেশের জন্য বোঝা হয়ে গেছে। তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে। আমরা চাই না সর্বরকম দেশের জন্য বোঝা হবে, বরং এমন কর্মসংস্থান করতে চাই যেটা প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে, কর্মের স্থান থাকবে, তারা জীবিকা নির্বাহ করবে, তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে, যেখানে লুণ্ঠিত হবে না, যেখানে সে টিভির শিকার হবে না, যেখানে সে খুব খারাপিতে করবে না। বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি? বর্তমানে ছিনতাই বেড়ে গেছে, চরমভাবে ছিনতাই বেড়ে গেছে। আজকে ডাকাতি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে, তার জামানের হেফাজত থাকবে। আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইজ্জত আবরু নিয়ে রাস্তা থেকে ঘরে ফিরবে, এই পৃথিবীর শিকার হবে না, ধর্ষিত হবে না, তাকে আক্রমণ করবে না। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবে, আবার জানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে, তার জানমালের যাতে কোনো ক্ষতি হবে না, এমন বাংলাদেশ আমরা চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি কমে নেই, কোনো অফিস আদালতে কোনো ঘুষ কমে নেই, 1 টাকা ঘুষ কমে নাই। মানুষের আগের অবস্থায় আছে, ঘুষ ছাড়া কাজ চলছে না, দুর্নীতি ছাড়া কোনো অফিস নাই। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না।
মানুষের বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ বসবাস করবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে, তাদের দুঃখের কষ্টে দুঃখ দিতে হবে, তাদের কষ্টে সে কষ্ট পাবে। এরপর বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে নিজের চেয়েও ভাই প্রাধান্য দিবে, এরপর বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, খ্রিস্টান ধর্ম পালন করবে, প্রত্যেকটা ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে। সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা কি দেখতে চাই? কোনো ক্ষুধার্ত মানুষ বাংলাদেশে দেখতে চাই না, বস্ত্রহীন একটা মানুষ দেখতে চাই না, ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না, চিকিৎসাহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে, প্রত্যেকটা নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত হবে। আমাদের গরিব মেধাবীরা বিনা পয়সায় উচ্চ ডিগ্রি অর্জন করবে, সরকার সে ব্যবস্থা করবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা বাংলাদেশ দেখতে চাই বিধবারা যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে। সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে। আমি চাই এতিম মিসকিনদের যেন নিজেদের উপর নিজেরা বোঝা না হয়, মিসকিনকে সরকার লালন করবে, পালন করবে, তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। এটা আমরা চাই। আমরা চাই সাংবাদিকরা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, যেখানে দাঁড়াই থাকবে না, যেখানে হলুদ সংবাদই থাকবে না, যেখানে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা করা হবে না, যেখানে বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশিত হবে, যেটা সত্য সেটা প্রকাশ হবে, যেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না। এরকম সংবাদ আমরা দেখতে চাই। আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে, মানুষ বান্ধব, যারা জনগণকে সেবা করবে, আদর করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। এখন অফিসারের জন্য বুঝে যে আমি পাবলিকের টাকা, এই পাবলিকের টাকায় এদের ভ্যাট, এদের ট্যাক্স, এদের টাকা আমি জীবিকা নির্বাহ করি, এরা আমাকে দেয়, আমি নেই, এদের শ্রদ্ধার পাত্র। একজন পাবলিক, একজন জনগণ, তার টাকায় আমি আমার জীবিকা নির্বাহ করি, আমার পরিবার পরিচালনা করি। কাজে পাবলিককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এরকম মেজাজ অফিসার আমি চেয়ারের মধ্যে দেখতে চাই। আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই প্রত্যেকটা মৎস্যজীবী তারা যেন তাদের স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারে। একজন ন্যাত পরিচ্ছন্ন কর্মী, তার যদি ইজ্জত থাকে, সম্মান থাকে, সে আশরাফুল মাখলুকাত, তাহলে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, তার কাজের দিকে তাকিয়ে তাকে যদি ঘৃণা না করা হয়। আজকে পরিচ্ছন্ন কর্মীরা যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন না করেন, যত বড় লোক হোক না কেন, আপনি রাস্তায় নামতে পারবেন না। তার গুরুত্ব কোনো অফিসারের সাথে কম না, অনেক বেশি। একজন কৃষক, সে যদি কৃষি কাজ না করে, আপনি কি খাবেন? তার কৃষি কাজকে ঘৃণা না করি, বরং আমি মনে করি সে যদি আজকে কৃষি না করতো, আমি খাবার খেতে পারতাম না। সে আমার কাছে শ্রদ্ধেয়, সে আমার কাছে সম্মানিত। এই মেজাজ গর্বে থাকতে হবে। একজন জেলেকে ঘৃণা না করি, সে যদি কষ্ট করে শীতের মধ্যে, বন্যার মধ্যে নিজের জীবনের রিস্ক নিয়ে মাছ না ধরতো, তাহলে আমি সুস্বাদু মাছ খেতে পারতাম না। এই মেজাজ থাকা চাই। আজকে আমার হাজারো জেলা আছে, তারা সেই সাগরের মধ্যে যায় আর ঘরে ঢুকতে পারে না। এই রিস্ক দিয়ে যদি তারা মাছ না ধরতো, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি চামড়া হতো না। কাজে সেও আমার কাছে শ্রদ্ধার পাত্র। এই মেজাজ আমাদের থাকা চাই। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে সম্মতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায় বিচার নেই। আজকে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী, যাদের টাকা আমাদের দেশের অর্থনীতি চাপা হয়, সেই রেমিটেন্স যোদ্ধাদের শ্রদ্ধা করা দরকার, সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। তাদেরকে বাংলাদেশের উন্নয়নের প্রাণ মনে করা দরকার। তারা একটা পাপ, যদি তারা উন্নয়ন না করতো, তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না। আমি মনে করি সরকার উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে
বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের কি করে জানি না, খাস করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলবো, যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চাঙ্গা, অনেক শক্তিশালী, আপনার বাংলাদেশের জন্য একটা কাজ করুন, শুধু একটা কাজ। সেই কাজটা হলো এই, আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায়, গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে নেওয়া যায়, আপনি শুধু একটা ব্যবস্থা করুন, অন্য কিছুর দরকার নেই। যদি একটা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন, এই আমার পর্যন্ত আপনার নাম সবাই মনে রাখবে, বাংলাদেশ চাঙ্গা হয়ে যাবে, যুবকরা বেকার থাকবে না, আমাদের তো অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। কাজে বাংলাদেশের বেকার যুবকদেরকে, বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায়, হয়রানির শিকার না হয়। আমাদের সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমাদের হাজারো ঋষি, চামার, কুলি, মজদুর, কৃষকরা ধার করে, ঋণ করে, সুদে টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে যায়, বিদেশে গিয়ে আমাদের দেশে রেমিটেন্সকে চাঙ্গা করে, আর আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। শুধু কি তাই, বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলি আছে বিদেশে, আমাদের দেশের কোনো প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না। আমি নিজে সাক্ষী, ভালো ব্যবহার করে, শ্রদ্ধা করে না, সম্মান করে না। আপনি জানেন বাংলাদেশের একজন শ্রমিকের যে দাম, অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে তার চেয়ে কম কাজ করবে, তাদের বেতন বেশি। এর কারণটা বাংলাদেশের প্রফেসর, ডক্টর, ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে, তার বেতন এবং ইন্ডিয়ান যদি এখন প্রফেসর একই সাবজেক্ট পড়ায়, তার বেতন অর্ধেকের কম। শুধু বাংলাদেশে আপনারা নেই, জানেন না আপনারা অনেক, এই খবর কিন্তু অনেকের নেই, আপনাদের অনেকের নাই। একই দোকানে চাকরি করবে, একই মানের চাকরি, যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি, যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম। আশ্চর্য বিষয়, গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ, আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ, সম্পর্ক খুবই খারাপ, বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল। কাজে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে, হে অবস্থায় আছে, আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন? আমাদের বাংলাদেশের প্রফেসররা যারা যাবে, ডাক্তাররা যারা যাবে, ইঞ্জিনিয়ার যারা যাবে, তারা যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে, একই বেতনে চাকরি করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনি সেই আইন পাশ করুন, আন্তর্জাতিকভাবে সেই কাজটা আপনি করুন। যদি এই কাজটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে। যুবক বন্ধুরা, আসো চরিত্র গঠন করো। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, সমাজকে বাঁচাও, নিজে বাঁচো, আহারকে বাঁচাও, নিজে ভালো হওয়া, অন্যকে ভালো বানাবার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয়, তাহলে দেশ চাঙ্গা হবে। যুব আন্দোলন শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি আন্দোলন করে, তাহলে ভারত আমাদেরকে আন্দোলন করতে পারবে না। এই যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু উঠায়, তাহলে ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না। যে যুব আন্দোলন হুঙ্কার ছাড়ে, ভারতের কেউ আমাদের হুঙ্কার ছাড়তে পারবে না। কয়েকদিন আগে ভারতের লোকজন বলছে জয় শ্রীরাম, আর আমাদের বাংলাদেশ থেকে আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আর আমাদের প্রাপ্ত হয়েছে ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, তাহলে গোটা দুনিয়া থেকে সমস্ত বামদেরকে, রামদেরকে ধ্বংস করে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আসো, নির্বাচন আসতেছে, মূল কাজ দাওয়াত। মূল কাজ কি? একজন মুসলমান দাওয়াত ছাড়া থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াত দিতে গিয়ে হিরো এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি স্বীকার করেন নাই, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি ভোগ করেন নাই। তিনি দাওয়াত দিতে গিয়ে দাম শহীদ করেছেন, দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছেন। আর তুমি আমি দাওয়াত দিতে গিয়ে ঘর থেকে বের হই না, সামান্য ঘাম ঝরাই না, রক্ত ঝরাই না, আমাদের জুতাকে ক্ষয় করি না,
তুমি নবীর উত্তম উত্তরসূরি হতে পারো না। এই নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে নিজের ঘর ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন। সাহাবারা এই দাওয়াত দিয়ে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন। আমি যুবকদেরকে বলবো আজকে থেকে মেজাজ দাওয়াতি করো। এমন কোনো মানুষও না থাকে যে দাওয়াত থেকে মাহরুম হয়। প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যাও, প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাও। দাওয়াত ইসলাম আসলে কি হবে? এই যে এইমাত্র বক্তৃতা করেছি, ইসলাম আসলে সাম্যবাদী মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারবে। পুরুষ মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সবাই সমানভাবে ধর্ম পালন করতে পারবে। ইসলাম হুকুমত আসলে জান মাল ইজ্জত আগ্রহ নিরাপত্তা ধান করা হবে। ইসলাম আসলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায়, তা হবে না। কোন আকাশের কোন মানুষ থাকবে ইনশাআল্লাহ। কাজে আসি ইসলাম হুকুমত কায়েম করি, দাওয়াত দেই, সবাই কাছে কাছে যাই। নির্বাচন আসতেছে, ওই যে শান্তির প্রতি হাত পাখায় যারা নৌকা নির্বাচন করে, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। যারা ধানি নির্বাচন করে ধান কাটতে পারে না। যারা উঠা কাস্তে নির্বাচন করে তারা লাকড়ি কাটতে পারে না। কিন্তু হাত পাখায় এমন এক কুটি যে নিয়ে নির্বাচন করে সেও চালাতে পারে। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, গরিবরা চালাতে পারে, ধনীরা। এই প্রতীকগুলো হাত পাখা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কারেন্ট যেতে পারে, হাত পাখা ছেড়ে যায় না। বিছানায় অন্য কোনো মার্কা না থাকলেও মানুষ আদর করে বুকের উপরে হাত পাখাটা নিয়ে ঘুমাতে থাকে। এই প্রতীক শান্তির প্রতীক, প্রতীক শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় পর এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, ইসলাম বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, মানবতা বিজয় হবে। আসুন আগামী দিনের রাষ্ট্র হবে, দেশ হবে কেউ দেশ, ইসলামের দেশ। আগামী রাষ্ট্র হবে হাত পাখার দেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, বাংলাদেশ। ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর কোনো বাংলা দেখতে চাই না। এবার ইসলাম বাংলা ইনশাআল্লাহ। আমাকে এবং সবাইকে হাত পাখা প্রতীকে নির্বাচন করে ইসলামকে বিজয় করার তৌফিক দান করেন। বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, বর্তমান বরিশাল মহানগর কমিটি ঘোষণা করছি। মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন ইয়া, বরিশাল মহানগর দুটো জায়গায় টিম দিয়েছেন। বরিশাল মহানগর, যাই হোক বরিশাল মহানগর হাফেজ মোহাম্মদ রেজাউল করিম, সহসভাপতি মাওলানা আইয়ুব আনসারী, সাধারণ সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ, সহসভাপতি মুফতি শাকির মাহমুদ, সাধারণ সভাপতি মাওলানা মোহাম্মদ সুলাইমান। আসুন।